শীতে করোনা মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা, প্রকোপ থেকে রক্ষায় সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। $15 লাখ টাকার ট্যাক্স ফিটনেস ফি ছাড়াই চলছিল ইরফানের গাড়ি, চলছে আরেক দেহরক্ষীর খোঁজ। রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিং দিল্লির ভূমিকায় হতাশ বাংলাদেশ, নেপিদোকে চাপ দেওয়ার আশা। নিজস্ব দক্ষতায় অনলাইন রিটার্ন জমার ব্যবস্থা করছে এনবিআর, আগামী ফেব্রুয়ারিতে চালুর লক্ষ্য। এবং মার্কিন নির্বাচনে পার্থক্য গড়ে দিতে পারে আফ্রো আমেরিকান ভোট, উইসকনসিন, ফ্লোরিডায় নজর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। শীতকালে করোনার মহামারী মারাত্মক রূপ নিতে পারে, আসতে পারে করোনার দ্বিতীয় ঢেউ। আসন্ন শীতে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক। শীত মৌসুমে ঝুঁকি বাড়ার সম্ভাবনা থাকলেও জীবনযাপন পদ্ধতির পরিবর্তনে পরিস্থিতি থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। শীত আসলেই বেড়ে যায় সর্দি, কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ সহ নানা ধরনের রোগ, বাড়ে হাঁপানি বা ব্রঙ্কাইটিস রোগীদের শ্বাসকষ্ট। শীতে বয়স্ক ব্যক্তিদের নানা জটিলতা দেখা দেয়, তাই করোনাকালে তাদের বিশেষ যত্ন না নিলে বাড়তে পারে মৃত্যু ঝুঁকি। কমন কোল্ড, ফ্লু, ছোট বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন হয়, এগুলো কিন্তু বেশি হয়। ইভেন বয়স্ক যারা লোক তাদেরও কিন্তু ছোট বাচ্চারা যেমন ঝুঁকিদের, বয়স্কদের যেমন বাতজনিত ব্যথা, বিভিন্ন রকমের আর্থ্রাইটিস, এগুলো কিন্তু বাড়তে পারে। ঠান্ডাজনিত রোগে সাধারণত বাচ্চারা এবং বয়স্করা বেশি ভোগেন, এবং বয়স্করা কিন্তু করোনা আক্রান্ত হলে তাদের মৃত্যু ঝুঁকি বেশি বা সাফারিংসও বেশি হয়। সুতরাং আমাদেরকে যেটা করতে হবে, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের জন্য এক্সট্রা প্রিকশনারি মেজার্স নিতে হবে। শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক সময়ের চেয়ে কম কাজ করে, তাই ঋতু পরিবর্তনের এই সময়ে খাদ্য গ্রহণ ও জীবনযাপনে বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বয়স্ক যাদের ঝুঁকিটা বেশি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, স্ট্রোক আছে, ইভেন যারা অন্যান্য রোগে ভোগেন শ্বাসনালীর, যেমন কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, এমফাইসিমা আছে, সিওপিডি, তাই তো এগুলো তো বুকের মানে ফুসফুসের রোগ, তাদের কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন আরো দ্রুত নেওয়া উচিত। শীতে দরজা জানালা বন্ধ না রেখে আলো বাতাস ঠিকমতো চলাচল করলে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 ও নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5886 জনের। 112টি ল্যাবে 24 ঘন্টায় 14,268 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1681 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.78%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,04,760 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,548 জন। এ নিয়ে মোট সুস্থ 3,21,281 জন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তা কর্মচারীদের পোশাক নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি জারি করে পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোন বিধি বলে তিনি এই নোটিশ জারি করেছেন তা জানাতে 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে এরই মধ্যে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছেন তিনি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের মুসলিম কর্মকর্তা কর্মচারীরা এতদিন ইচ্ছেমতো পোশাক পরে অফিস করলেও বেকায়দায় পড়েন বুধবার থেকে। এদিন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম এক বিজ্ঞপ্তির মাধ্যমে অফিসে পর্দা প্রথা চালু করতে নির্দেশনা জারি করেন। তার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অফিস চলাকালীন সবাইকে মোবাইল ফোন সাইলেন্ট কিংবা বন্ধ রাখতে হবে। ইসলাম ধর্মাবলম্বী পুরুষরা টাকনুর ওপরে এবং নারীরা হিজাব সহ টাকনুর নিচে কাপড় পরবেন। আমার অফিসে জন্য নির্দেশ দিছি, আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমি আমাদের দেশে আমার অফিসটা এইভাবে যদি সজ্জিত হয় আমার কাছে ভালো লাগবে। আমি আমার কলিগদেরকে এই চিঠি দিছি,
নিয়ম কানুন গুলো পালন করার জন্য। আমি সব দিকে মাথা ঘামাইতে পারি, এইদিকে মাথা ঘামাবো না। বিষয়টি জানাজানির পর থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কোন বিধিবলে এবং কার অনুমতিতে তিনি এই বিজ্ঞপ্তি জারি করেছেন তা আগামী 3 কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে। আইপিএইচ এর পরিচালক লিখেছেন যে টাকনুর নিচে কাপড় পরা এবং হিজাব পড়তে হবে অফিসে। এইটা কি স্যার তিনি বলতে পারেন সরকারি নিয়ম অনুযায়ী? এটা তাকে কারণ দর্শানো হয়েছে, জবাব চাওয়া হয়েছে 3 দিনের মধ্যে, 3 কার্যদিবস, এরপরে ব্যবস্থা নিব। ব্যাপক সমালোচনার মুখে পরে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করে নতুন বিজ্ঞপ্তি জারি করেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যা চেষ্টার মামলায় ইরফান সেলিম সহ 3 আসামি রিমান্ড শুরু করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে 3 আসামিকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে ধানমন্ডি থানা পুলিশ। ইরফান সেলিম সহ রিমান্ড শুরু হওয়া বাকি 2 জন হলেন দেহরক্ষী জাহিদ ও ব্যক্তিগত কর্মকর্তা এবি সিদ্দিকী দীপু। মামলার আরেক আসামি ড্রাইভার মিজানের একদিনের রিমান্ড শেষে পাঠানো হয়েছে কারাগারে। বুধবার ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে বিকেলের দিকে তাদের ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়াও ইরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় করা আরও 2টি মামলায় ইরফান সেলিমের 7 দিন করে রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের মোটরসাইকেলে ধাক্কা দেয়া সেলিম পুত্র ইরফানের সেই গাড়িটি চলছিল 15 লাখ টাকার ট্যাক্স ও ফিটনেস ফি ফাঁকি দিয়ে। 2005 সালের পর হালনাগাদ হয়নি ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ নেই 2010 থেকে। বিআরটিএ বলছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মারধরের ঘটনায় ইরফানের আরও এক দেহরক্ষীর সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সেই সঙ্গে যে গাড়িটি করে ইরফান পালিয়ে যান সেটিও খুঁজছে গোয়েন্দারা। 25 অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডিতে নৌ কর্মকর্তার মোটরসাইকেলে ধাক্কা দেয় ঢাকা মেট্রো ঘ 115736 নম্বরের ব্রিটিশ ব্র্যান্ড ল্যান্ড রোভার গাড়িটি। এতে ছিল সংসদ সদস্য লেখা স্টিকার। পরে সেটি জব্দ করে পুলিশ। গাড়িটিতে ছিলেন সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিম। উনি সারে আর গাড়িটা যাইতে দেয় না, গাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে। পরে তো পাবলিক জড়ো হইল। উনি বললো যে আমি নৌবাহিনী কর্মকর্তা, আমি অনেকবার পরিচয় দিয়েছি, তারপর আমার মারছে। গাড়ির নিয়ন্ত্রক সংস্থা বিআরটিতে খোঁজ নিয়ে জানা যায় 2004 সালের গাড়িটির রেজিস্ট্রেশন করা হয় একটি প্রাইভেট কোম্পানির নামে। 2005 থেকে ট্যাক্স আর 2010 থেকে গাড়িটির ফিটনেস সনদও নেওয়া হয়নি। সেই কোম্পানিতে খোঁজ নিয়ে জানা গেল গাড়িটি তারা বিক্রি করে দিয়েছিলেন হাজি সেলিমের কাছে। বিআরটিএ বলছে এই শ্রেণীর গাড়ির রোড ট্যাক্স বছরে 75,000 টাকা। এছাড়া ফিটনেস সনদ হালনাগাদেরও ফি আছে। এত সময়ে ফিটনেস ও ট্যাক্স জরিমানা কমপক্ষে 15 লাখ টাকা। কেউ যদি ট্যাক্সটাকে রেজিস্ট্রেশন না করে, ট্যাক্সটাকে না করে তার প্রেমিসে রেখে দিলে সেখানে আসলে কিছু করার নেই। নিয়মটা হচ্ছে যে এগুলো ছাড়া যদি রাস্তায় চলে সেক্ষেত্রে, অর্থাৎ এই গাড়িগুলো রাস্তায় যদি চলে এবং আমাদের মোবাইল কোর্টের আওতায় যদি আসে এবং ট্রাফিক পুলিশের আওতায় যদি আসে, অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গোয়েন্দারা বলছেন সেদিন প্রাডো V8 ইঞ্জিনের আরও একটি গাড়ি ছিল ঘটনাস্থলে, যেটি দিয়ে পালিয়ে যান ইরফান, সেটিও খোঁজা হচ্ছে। সেই সঙ্গে এ মামলায় ইরফানের আরেক দেহরক্ষীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে ধরতেও অভিযান চলছে। যে এজাহারের যে বিষয়, এটাকে আমরা আমাদের পরিভাষা বলি ফ্যাক্ট ইন ইস্যু। এইটাকে প্রুভ বা ডিসপ্রুভ যাই হোক, এটাকে অন্যান্য ফ্যাক্ট দ্বারা আমাদেরকে এটাকে তদন্ত করতে হয়। তো আমরা আমাদের এজাহারের যে বিষয়গুলো আছে, ওখানে যে বক্তব্যগুলো আছে, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা তদন্ত করব। সেখানে সেই তদন্তে যে বিষয়গুলো আসবে সকল বিষয়গুলোকে ইনক্লুড করা হবে। এরই মধ্যে ইরফান সহ 3 আসামিকে রিমান্ডে নিয়েছে ডিবি। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও আশা করছে গোয়েন্দারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠিকাদার জিকে শামীম সহ নানা আসামির সঙ্গে আঁতাত করে জামিন পাইয়ে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। 4 নভেম্বর সকাল 10টায় তাকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের। সে কারণেই রূপার বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে। আর এ কাজে নিযুক্ত করা হয়েছে দুদক উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে। তার স্বাক্ষরেই রূপাকে জিজ্ঞাসাবাদের তলবি নোটিশ পাঠানো হয়।
রাজধানী খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে দুটি ভাঙাড়ির দোকানে আগুন লাগলে সব মালামাল পুড়ে যায়। রাত 4:30টার দিকে আগুন লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের মোট 6টি ইউনিট। এ সময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্তের আগে কিছু জানানো সম্ভব নয়। তবে পুড়ে যাওয়া একটি দোকানের মালিক দাবি করেছেন তার দোকানের প্রায় 30 লক্ষ টাকার মালামাল পুড়েছে। এখানে তালতলা মার্কেটের পিছনে কাঁচাবাজারের পিছনে ভাঙ্গারির দোকান, ওই শাহজাহানের ভাঙ্গারির দোকান আর কালামের ভাঙ্গারির দোকান। এখানে আগুন লাগে। আগুনের সংবাদ পাই আমরা 4:30 পাশেই একটা সিলিন্ডার দোকান ছিল, এলপিজি গ্যাসের সিলিন্ডার দোকান। প্রায় 300 থেকে 400 সিলিন্ডার ছিল এর ভিতরে। বাই চান্স যদি ওখানে লেগে যায়, এই ভয়ে আসলে মূলত বিশেষ প্রস্তুতি রাখা হয়েছিল। আগুনের কারণ আর ক্ষয়ক্ষতিটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। রোহিঙ্গা সংকট সমাধানে বন্ধু দেশের ভূমিকায় হতাশ বাংলাদেশ। এ প্রশ্নে প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে আশ্বাস বা বিবৃতি এলেও কোনো জোরালো ভূমিকা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলছেন, ঢাকা এখনও আশা করে মিয়ানমারের উপর চাপ তৈরিতে কড়া পদক্ষেপ নেবে বেইজিং, দিল্লি। আশ্বাসেই থমকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন। ঢাকা নেপিদর চুক্তি 3 বছরে 3বার ঠিক করা হয়েছিল প্রত্যাবাসনের দিনক্ষণ। তবে কোনো রোহিঙ্গাই স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়ায় ভেস্তে যায় সেই উদ্যোগ। শুরু থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় সহ প্রতিবেশী ও বন্ধু দেশ এই সংকটে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। তবে মানবিক সহায়তা সংগ্রহে তাদের উদ্যোগী হতে দেখা গেলেও ফেরত পাঠাতে নেই তেমন কোনো ভূমিকা। এ নিয়ে হতাশ বাংলাদেশ। জার্মানি যেমন মায়ানমারে তাদের ইনভেস্টমেন্ট এগুলো আপাতত মরাটোরিয়াম করেছে, বলেছে যে রিপাট্রিয়েশন না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে, পেয়েছি। আর বাকি ক্ষেত্রেই অনেক বক্তব্য শুনি, কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয়, কিন্তু কেউ জোর দেন না, চায় না। যাদের আমরা অনেক আশা করেছি যে তারা সার্ভিসটা দেবে, তো সবাই বলে, কিন্তু একটা লোকও তো এখনো যায় না। এদিকে রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ায় ঢাকা সফরে এসে চীনকে দুষেছেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। এতে আপত্তি জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। তবে এমন পাল্টাপাল্টি বক্তব্য থেকে দূরেই থাকতে চায় ঢাকা। এটা তাদের জগরাজাটি, আমরা ওটাতে নাই। আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই লোকগুলো যত তাড়াতাড়ি যেতে পারে, সেটা আমাদের জন্য মঙ্গল, মায়ানমারের জন্য, সারা এলাকার জন্য মঙ্গল। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। এখন সেই প্রশ্নেই জোরালো ভূমিকা রাখতে বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে বিব্রস্ত করে নারী নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গাফিলতি ছিল। হাইকোর্টে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে একথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। ঘটনার সঙ্গে ওই নারীর স্বামীর সংশ্লিষ্টতাও পেয়েছে কমিটি। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গত 4 অক্টোবর। ঘটনাটি ঘটে এর 32 দিন আগে। ভিডিও ভাইরাল হওয়ার পর মামলা করেন ওই নারী। ঘটনার মূল হোতা দেলোয়ার সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করে উচ্চ আদালত। ওই কমিটি বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেয় হাইকোর্টে। প্রতিবেদনে বেগমগঞ্জ থানার ওসি, এএসপি সার্কেল, স্থানীয় জনপ্রতিনিধির গাফিলতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। নির্যাতিতা নারীর স্বামীও ওই ঘটনায় জড়িত বলছে প্রতিবেদন। এ ঘটনায় জড়িত দেলোয়ার সহ সংশ্লিষ্টদের কঠোর শাস্তি দেয়া হলে নারীর প্রতি সহিংসতা রোধে নজির সৃষ্টি হবে বলে শুনানিতে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছে, এ ঘটনা মানবতার চরম অবক্ষয়। চৌকিদার, মেম্বার এবং চেয়ারম্যান এবং অফিসার ইনচার্জ অব বেগমগঞ্জ এবং এএসপি অব বেগমগঞ্জ এখানে অবহেলার বিষয়টি এসেছে, যে তারা বলেছে যে আমরা ঘটনাটা কিছুই জানি না এবং 32 দিন পর্যন্ত আমরা এই বিষয়ে কিছুই জানতাম না। যখন ভিডিওটা আসছে তখন আমরা জানছি। তো এখানে কমিটি তদন্ত রিপোর্টে যেটা দিয়েছে যে তারা জানে না এই বিষয়টা আসলে অবহেলাটা উঠে এসেছে। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে হাইকোর্টকে জানান বিটিআরসির আইনজীবী।
ফেসবুক এবং ইউটিউবের সাথে যে সবগুলো যে কমিউনিকেশন করে ওটা অলরেডি এটা ইসের থেকে নামিয়ে ফেলা হয়েছে। রিপোর্ট থাকলেই হবে না, তাকেও শুনানির সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে বা তার বিরুদ্ধে কোনো কিছু বলতে হলে তাকে শুনানির সুযোগ দিতে হবে। ন্যাচারাল জাস্টিস যেটা বলি আমরা, ন্যায় বিচার যেটাকে বলতে যাই বা করি, সেই অনুযায়ী কিন্তু যার বিরুদ্ধে কথা থাকবে তাকে শুনতে হবে। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রশ্নে দেয়া রুলের শুনানি হবে 29 নভেম্বর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশে মাটি খুঁড়ে স্বামী স্ত্রী ও তাদের 12 বছরের ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামশাইদ গ্রামে বৃহস্পতিবার রাতে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন আসাদ মিয়া, তার স্ত্রী পারভিন ও ছেলে লিওন। পুলিশ জানায় ওই দম্পতির অন্য 2 ছেলে জানায় বুধবার থেকেই নিখোঁজ ছিলেন তারা। পরে বাড়ির পাশে নতুন মাটি ফেলা দেখে সন্দেহ হলে ছেলেরা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মাটি খুঁড়ে পায় মরদেহগুলো। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় 4 জনকে, তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। জেলা পুলিশ সুপার মাশফুকুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর জানা যাবে বিস্তারিত। রক্ত টাইনে নিয়ে গেছে, সাপও আছে, এইসব দেখে পরে খালু টালু এবার নিয়ে পরে থানায় গেছি, থানা থেকে মনে হয় এই অবস্থা। চাচা ফুফু আমার দাদি আরো 2 ফুফু জামাই পোলা বানো মিলিত আছে এর লগে। এখানে মনে হয় যে কোনো একটা দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্বের আলোকে আমরা আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে যেটা মনে হয়েছে যে কোনো পারিবারিক বা কোনো দ্বন্দ্ব এখানে রয়েছে। বিআরটিএ কর্মকর্তারা সেবা না দিয়ে গ্রাহকদের পাঠিয়ে দিচ্ছেন অফিসের বাইরে দালালের কাছে। অসাধু এসব কর্মকর্তাদের যোগসাজশে দালাল চক্র গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে সরকারি ফির কয়েক গুণ বেশি টাকা। দিন শেষে সেসব টাকা ভাগ বটোয়ারা করে নিচ্ছেন দালাল ও বিআরটিএ এর কর্মকর্তারা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ তথা বিআরটিএর যশোর অফিস। ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ সহ নানা সেবা পেতে গ্রাহককে যেতে হয় এই অফিসে। সেখানে কর্মকর্তার কাছে ড্রাইভিং লাইসেন্স তৈরির প্রক্রিয়া জানতে চাওয়া হলো। তিনি পাঠালেন অফিসের বাইরে দালালের কাছে। এখানে কি একটু হেল্প পাওয়া যাবে কোথাও? না, এদের নিচে মনে হয় আছে ফটোকপি। আচ্ছা, এরা মনে হয় পরে লানারের কোটের ভিতর গেলে হবে। কর্মকর্তার পাঠানো দালালের কাছে সনদ নেওয়ার ব্যাপারে কথাবার্তা শুরু হলো। আমি তো গাড়ি টাড়ি চালাতে পারি না, তো কিভাবে এটা আমার একটা লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাটা কালকের একটা পরীক্ষার ডেট আছে, কালকে ডেটে দিতে হবে। কিরকম খরচ হতে পারে? 10-12 হাজার টাকা। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, 36,000 টাকার বিনিময়ে লক্কর ঝক্কর গাড়িটির ফিটনেস সনদও দিবেন তিনি। গাড়িটার ফিটনেসটা একেবারে অবস্থা খারাপ। গাড়ি কি নিয়ে আসতে হবে? না, হ্যাঁ, আনা লাগবে। কত টাকা আসবে? আমাদের যাতে হবে না, আপনি করে দেবেন। কথাবার্তা শেষে হাফিজুর রহমানের দাবি অনুযায়ী টাকাও পরিশোধ করা হলো। হাফিজুরের চেয়ে আরও 3 ধাপ এগিয়ে রফিকুল। গাড়ি চালানোর অভিজ্ঞতা ছাড়াই 40,000 টাকার বিনিময়ে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে দিবেন তিনি। দালালরাই ঘুষের টাকার ভাগ পৌঁছে দিচ্ছে বিআরটিএর এই কর্মকর্তাদের কাছে। এই অফিসে টাকা লেনদেনটা কি ন্যায় না অন্যায়? অফিস তো টাকা লেনদেন অবশ্যই, হ্যাঁ সে অবশ্যই দায়ী হবে। তদন্ত সাপেক্ষে অবশ্যই সে যদি দোষী সাব্যস্ত হয়, আমার কর্তৃপক্ষ আছেন, ওনারা ব্যবস্থা নেবেন। এবার আসল পরিচয়ে দালালদের সামনে তালাশ টেপ। সবার কাছে হাজিরা করে ক্ষমা পেলাম, আমি আর করবো না। বিআরটিএর কর্মকর্তাদের 1500 টাকা দেওয়া লাগে। এভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে ঠকিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এসব দালাল শ্রেণীরা। অনিয়ামিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প ব্যর্থ হওয়ার পর এবার নিজস্ব দক্ষতা কাজে লাগিয়ে অনলাইন রিটার্ন ব্যবস্থা করার চেষ্টা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য কর্মকর্তাদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি ও 4টি টিম গঠন করেছে সংস্থাটি। তবে চলতি বছর রিটার্ন জমায় এ উদ্যোগে সুফল মিলবে না। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে অনলাইন রিটার্ন চালুর লক্ষ্য তাদের। অনলাইন কর ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে দায়িত্ব দেয়া হয় বিশ্বমানের প্রতিষ্ঠানকে। সময় পেরিয়েছে বহু, খরচ হয়েছে রাষ্ট্রের কোটি কোটি টাকা, কিন্তু ফলাফল এখন তালাবন্দি। তবে হাল ছাড়তে রাজি নয় এনবিআর। এবার নিজস্ব লোকবল দিয়ে এই ব্যবস্থা গড়ে তুলতে চায় সংস্থাটি। এজন্য 32 কর্মকর্তার সমন্বয়ে 4টি বিশেষ দল গঠন করেছে এনবিআর। এদের কেউ কাজ করবেন সিস্টেমের নকশা ও উন্নয়নে, কেউ রাজস্ব বোর্ডের অন্য ডিজিটাল ব্যবস্থাগুলোর সঙ্গে অনলাইন রিটার্ন ব্যবস্থার সমন্বয়ে,
কাজের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করবেন এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে 5 সদস্যের স্টিয়ারিং কমিটি। ইয়াং অফিসাররা তারাও দেখলাম যে বেশ উৎসাহী, যে তাদের কিছু অবদান এনবিআর এ তারা দিতে পারবে, এই জন্য ওদেরও একটা ভালো সাপোর্ট আছে। অনলাইন রিটার্ন, তারপরে ই পেমেন্ট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা ভাবে ওরা বেশ সফলই মনে হইল। এখন ধরেন এগুলো ইন্টিগ্রেশন প্রয়োজন। তবে এই উদ্যোগেও তেমন আশা দেখছেন না কর আইনজীবী সমিতির নেতারা। তাদের অভিযোগ, কর আইনজীবীরা গুরুত্বপূর্ণ অংশীদার হলেও আগেও তাদের কথা বিবেচনা করা হয়নি, এবারও তাদের মতামত নেওয়া হচ্ছে না। উন্নত দেশগুলোর সাথে আমরা তুলনা করে আমাদের যে ট্যাক্স ম্যানেজমেন্ট আছে এটা মানে আরও ঢেলে সাজানোর প্রয়োজন। ডিজিটাল সময়ের দাবি এটা করতেই হবে। আমরা সেটা যত তাড়াতাড়ি করা যায় এবং সমস্ত স্টেক হোল্ডারদের আপনার ফ্রেন্ডলি ইউজ করার মতো হয়, সেই দিকটা আপনার মাথায় রেখে এই কাজটা আগায় নিতে হবে। এনবিআর কর্মকর্তারা জানান, নতুন উদ্যোগের পাশাপাশি পরিত্যক্ত বাইট্যাক্স সিস্টেমও প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় বাইট্যাক্সের সবকিছু ঠিক পাওয়া গেলে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। সিস্টেম অডিট এর জন্য বুয়েটকে লেখা হয়েছে। এই সময়ের মধ্যে যদি সিস্টেম অডিটের রিপোর্ট পাওয়া যায়, তখন আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব। এর আগে ভিয়েতনামের প্রতিষ্ঠান এফপিটি ইনফরমেশনের মাধ্যমে অনলাইন কর ব্যবস্থা বাইট্যাক্স গড়ে তোলার চেষ্টা করে এনবিআর, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যর্থ হয় প্রকল্প। বন্ধ হয়ে যায় অনলাইনে রিটার্ন দেওয়ার সুযোগ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বেঁধে দেওয়ার 2 সপ্তাহ পার হলেও 35 টাকায় মিলছে না আলু। কাগজে কলমে মূল্য নির্ধারণ হলেও বাজারে নেই তদারকি। এদিকে হিমাগারে আলু মজুদের তথ্য চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে প্রতিযোগিতা কমিশন। বাজার নিয়ন্ত্রণের নজরদারির পাশাপাশি ভোক্তাদের সোচ্চার হওয়ার তাগিদ বাণিজ্য মন্ত্রীর। বাজারে নেই সরকারি সংস্থার তদারকি, তাই মূল্য তালিকা টাঙানো থাকলেও আলুর দাম লেখা নেই। 2 সপ্তাহ পার হলেও 35 টাকা কেজি দরে আলু কেনা যেন এখনো কল্পনা। পাইকারিতে আলু কিনতে হচ্ছে 40 টাকা, আর খুচরায় তা 45 থেকে 50 টাকা। ব্যবসায়ীদের অজুহাত থাকলেও ভোক্তাদের নাভিশ্বাস। আলুর দাম সহনীয় করতে সরবরাহ বৃদ্ধির বিকল্প নেই। প্রতিযোগিতা কমিশন বলছে, হিমাগারে আলুর বাড়তি মজুদ রোধে জেলা পর্যায়ে হিসেব নেওয়া হচ্ছে। কারসাজি হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে তথ্য জানতে চাচ্ছি যে কোন জেলায় কোন কোল্ড স্টোরেজে কোন কৃষকের বা কোন ব্যবসায়ীর কতটুকু আলু মজুদ আছে। এই তথ্যটা আমরা নেব এবং তারপরে আমরা কমিশনে করব যে এখানে আমাদের আইনের আওতায় কোনো অপরাধ করছে কিনা। যদি কোনো অপরাধ হয় তাহলে আমরা আইন ব্যবস্থাটা নেব। বাজার নিয়ন্ত্রণে নানা আশ্বাসের কথা জানান বাণিজ্য মন্ত্রীও। এই জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা কিছুটা হলেও তারা সাশ্রয় দামে দিতে পারবো, কিন্তু এরা সুযোগ নেয়। সব জায়গায় সব সময় তো লোক রাখা যায় না, হয়তো বিচার করা হলো, জরিমানা করা হলো, আর একটা মার্কেটে চলে গেল। 10টা 12টা টিম ঢাকা শহরে আমরা চেষ্টা করি সারা দেশে, কিন্তু তারপরেই তারা আবার সুযোগটা নেয়। এদিকে 25 টাকা কেজি দরে আলু কিনতে সাধারণের ঝোঁক বেড়েছে টিসিবি ট্রাক সেলে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা, যার মধ্যে বেশিরভাগই শিশু। গত 1 সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 700-র বেশি শিশু। চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এমন হচ্ছে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রতিদিন আসছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত 70 থেকে 80 জন শিশু। গড়ে ভর্তি হচ্ছে 30 জন। এক বেডে ঠাঁই হচ্ছে 2-3 জন রোগীর। একই চিত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 10টি আসনের বিপরীতে প্রতিদিন 50 থেকে 60 জন রোগী থাকে এবং প্রতিদিন এভারেজে 30 জন রোগী ভর্তি হয়। অতিরিক্ত রোগী থাকার কারণে যেমন সিটের সংকুলন হয় না, তেমনি আবার সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। যতটুকু সম্ভব আমরা আমাদের মতো করে যেভাবে রোগীদেরকে সেবা আগে দিয়ে আসছি সেরকম চেষ্টা করতেছি। রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রোগীদের অভিযোগ, মিলছে না পর্যাপ্ত সেবা। বাথরুম একটু যায়, দেখেন না যে কি অবস্থা, পানি যে আহে কালকে কোনো পরিবেশ নাই পানির, আর ওখান যায় গোসল খানার অবস্থা দেখেন। চিকিৎসকরা বলছেন, হঠাৎ আবহাওয়া পরিবর্তনে বেড়েছে এই রোগের প্রকোপ। এই শীতের আগে দিয়ে আমাদের ঠান্ডাজনিত যে রোগগুলো আছে, ব্রঙ্কিওলাইটিস, অ্যাজমা, নিউমোনিয়া, এগুলোরও বেশি রোগী আমরা পাচ্ছি, বেড়ে গিয়েছে এখন। সাথে আমাদের মাথায় করোনার ব্যাপারটা আছে। তো এই রোগীগুলো আমরা চিকিৎসা দিচ্ছি
এবং মোটামুটি এখানে ভালো চিকিৎসা পাচ্ছে রুগীরা, যদিও আসলে আমাদের বেডের চেয়ে রুগীর সংখ্যা বেশি, যে কারণে অনেক ক্ষেত্রে হয়তো রুগীরা সিট দেওয়া সম্ভব হচ্ছে না, ফ্লোরে থাকছে রুগীদের, সেখানে কিছু অসন্তুষ্টি আছে। কমন ওষুধগুলো সব রুগীরাই এখন পাচ্ছে এবং এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই, কারণ চিকিৎসা তো রয়েছে, চিকিৎসক রয়েছে, হসপিটাল রয়েছে। আমরা চেষ্টা করব যারা রুগী তারা যেন সুস্থ থাকে। শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মার্কিন নির্বাচনে এবার উইসকনসিন ও ফ্লোরিডার মতো নির্বাচনী রণক্ষেত্রগুলোতে পার্থক্য করে দিতে পারে আফ্রিকান আমেরিকান ভোট। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা বলছে প্রতি ৩ জন সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোটারের একজন বাস করছেন ভাসমান রাজ্যগুলোতে। তাদের সমর্থন এবার উল্টে দিতে পারে নির্বাচনের সমীকরণ। কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকানরা ডেমোক্রেটিক দলের সমর্থক, তবে সম্প্রতি বেশ পরিবর্তন এসেছে এই রীতিতে, যা চোখে পড়ে বারাক ওবামার বিদায়ের বছরে। ৩ নভেম্বরের ভোটে তাই ডেমোক্রেট শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে এই ৩ কোটি সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোট। পিউ রিসার্চ সেন্টার বলছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য কৃষ্ণাঙ্গ ভোটারদের ৩৪% নির্বাচনী রণক্ষেত্রগুলোতে। এর মধ্যে জর্জিয়ায় ২৪ লাখ, নর্থ ক্যারোলাইনায় ১৭ লাখ, ফ্লোরিডায় ২২ লাখ, মিশিগান, ওহিও ও পেনসিলভানিয়াতে ১০ লাখ, উইসকনসিনে ৩ লাখ, আরিজোনাতে ২ লাখ এবং আইওয়াতে ১ লাখ। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করবে এই রাজ্যগুলোর উপর। গত নির্বাচনের তথ্য বলছে যুক্তরাষ্ট্রে তরুণ কৃষ্ণাঙ্গ ভোটার উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু তাদের একটি বড় অংশ ডেমোক্রেট সমর্থক নন। প্রাইমারিতেও তরুণ কৃষ্ণাঙ্গদের সমর্থন ছিল ডেমোক্রেট বাইডেনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের প্রতি। এরপরেও জনমত জরিপে প্রতি 10 জনে 9 জন কৃষ্ণাঙ্গ তরুণী বলেছেন তারা ট্রাম্পকে ভোট দেবেন না। ট্রাম্প প্রশাসনের উপর ওঠা বর্ণবাদের অভিযোগ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে কৃষ্ণাঙ্গদের মধ্যে আস্থা সংকট তৈরি করেছে। তার উপর করোনায় আক্রান্ত কৃষ্ণাঙ্গদের প্রতি হাজারে একজনের মৃত্যু ও তাদের দ্বিগুণ হারে কাজ হারানোর প্রতিফলন ব্যালটে দেখা যেতে পারে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে দ্বিতীয় ধাপে সংক্রমণে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। 24 ঘন্টায় রেকর্ড প্রায় 5.5 লাখ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4.53 লাখ। একদিনে নতুন করে প্রাণ গেছে 7,100-র বেশি জনের। মোট প্রাণহানি 11,85,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি 1,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে দেশটিতে মৃত্যু 2,34,000-এর বেশি। নতুন 90,000 রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের সংখ্যা 92 লাখ ছাড়িয়েছে। ভারতে নতুন করে প্রাণ গেছে 568 জনের। এ নিয়ে দেশটির মোট মৃতের সংখ্যা 1,21,000-এর বেশি। রোগী শনাক্ত হয়েছে 50,000। এছাড়াও ব্রাজিলে একদিনে 550-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ফ্রান্সে লকডাউন জারির প্রতিবাদে বিক্ষোভে নেমেছে রাজধানী প্যারিসের জনগণ। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে 48,000, প্রাণ গেছে প্রায় 250 জনের। এছাড়াও রাশিয়াতে দেশটির একদিনে সর্বোচ্চ 366 জনের প্রাণহানির রেকর্ড হয়েছে। ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় নারীসহ 3 জন নিহত হওয়ার মধ্যে আরও 2টি হামলা হয়েছে। একটি হয়েছে ফ্রান্সের অ্যাভিনিউ শহরের কাছে, অপরটি সৌদি আরবের ফরাসি কনসুলেটে। নিস শহরে গির্জায় হামলার কয়েক ঘণ্টা পর দক্ষিণের আভিনিউ শহরে পুলিশের গুলিতে নিহত এক বন্দুকধারী। দেশটির গণমাধ্যম বলছে ওই ব্যক্তি পথচারী ও পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করছিলেন। এছাড়া লিউ শহরে গ্রেপ্তার হয়েছেন আফগানিস্তানের এক নাগরিক। গোয়েন্দারা বলছেন ছুরি হামলার পরিকল্পনা করছিলেন 20 বছর বয়সী ওই তরুণ। ছুরি হামলা হয়েছে সৌদি আরবের জেদ্দার ফরাসি কনসুলেটেও। এতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আটক হয়েছেন হামলাকারী। হামলার পর ফ্রান্স জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন হয়েছে বাড়তি 4000 সেনা। আরেকবার যদি আক্রান্ত হই তবে সেটা হবে আমাদের মূল্যবোধের উপর হামলা, আমাদের স্বাধীনতার উপর হামলা। সে আশঙ্কা থেকেই বলছি, ফ্রান্সের মাটিতে সন্ত্রাসের কোনো জায়গা নেই। এমন ঘটনা আর ঘটতে দেয়া হবে না। নিস শহরে গির্জায় হামলায় নারীসহ 3 জন নিহত হয়েছেন। পরে আটক হয়েছেন পুলিশের গুলিতে আহত এক সন্দেহভাজন। তিনি তিউনিসিয়ান অভিবাসী। এর আগে 16 অক্টোবর প্যারিসে ছুরিকাঘাতে হত্যা করা হয় এক স্কুল শিক্ষককে।
এদিকে নিজ শহরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, যুক্তরাজ্য সহ ইউরোপের নানা দেশ। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিকেএসপিতে 5 সপ্তাহ অনুশীলন করেছেন সাকিব আল হাসান, কিন্তু এতদিন টাইগার অলরাউন্ডারের প্রস্তুতি নিয়ে কথা বলতে মানা ছিল। নিষেধাজ্ঞা শেষে সে সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন সাকিবের দুই গুরু নাজমুল আবেদিন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। তারা জানিয়েছেন আগের চেয়ে পরিণত সাকিবকে দেখা যাবে, পারফরমেন্সও আসবে ধারাবাহিকতা। পুরো সেপ্টেম্বর মাস বিকেএসপিতে প্রস্তুতি নিয়েছেন সাকিব। অনুশীলনের সার্বিক দায়িত্বে ছিলেন নাজমুল আবেদিন ও মোহাম্মদ সালাউদ্দিন। বিকেএসপি থেকে পেয়েছেন সব ধরনের সহযোগিতা। গত 1 বছরের জড়তা কাটাতে চেষ্টার কোনো কমতি ছিল না। 5 সপ্তাহের অনুশীলনে সাকিবের একাগ্রতা নজর কেড়েছে দুই কোচের। ওর নিজস্ব যেহেতু উদ্যোগ ছিল, নিজস্ব একটা ক্ষুধা ছিল এবং ও যতটুকু সম্ভব, ওর পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করেছে এবং আমরা দেখেছি যে ওর ফিটনেসটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেছে এবং শেষ পর্যন্ত একটা ভালো অবস্থা নিয়ে ও এখান থেকে যেতে পেরেছে। অনেক সময় দেখা গেছে আমাদের ট্রেনিং হয়তো 9টা ছিল, খালি ভোরবেলা এসে সকাল 6টার সময় এসে নিজে রানিং করে আবার রুমে চলে গেছে, তারপরে আবার ট্রেনিংয়ে জয়েন করেছে। তো তার নিজের ইচ্ছাটাই অনেক বেশি ছিল, আমাদের চেয়ে তার নিজের ইচ্ছাটা অনেক বেশি ছিল এবং এই কারণে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ভালো অবস্থানে চলে এসেছিল। 1 বছর খেলার বাইরে থাকায় ফিটনেস গুরুত্ব পেয়েছে। ধীরে ধীরে স্কিল ট্রেনিংও মনোযোগ দেওয়া হয়েছে। তবে সাকিব নিজেকে আরো পাকাপোক্ত করতে বক্সিং, রানিং, সুইমিংয়ে দিয়েছেন ঘন্টার পর ঘন্টা। লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে ফিরতে হবে সেরা ছন্দে। সাকিব আগের মতো পারফর্ম করবে এবং যদি মনে করি যে হয়তো ম্যাচ খেলার সম্ভব, ম্যাচ যেহেতু খেলা নেই, ম্যাচ প্র্যাকটিসের একটু অভাব আছে, একটা খুব ভালো দিক হয়েছে যে আমাদের একটা ডোমেস্টিক লিগ শুরু হচ্ছে এবং এটা সে খেলবে। আমরা এখানে কিছু ম্যাচ খেললে আমার মনে হয় সেটা সাকিবকে আমরা আগের পুরোনো ফর্মে ফিরে পাবো। আমরা তারপরে চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে ওকে যদি একটু ইমপ্রুভ করানো যায়, তাতে হয়তো ও আরও একটু সাবলীল হবে, আর একটু ভালো খেলতে পারবে। এবং আমাদের ধারণা যে এখনও যে অবস্থায় আছে তাতে আগের তুলনায় আরও কনসিস্টেন্ট হবে। ওর ব্যাটিংয়ে, বোলিংয়ে আরও ধার বাড়বে। আমাকে সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য দায়িত্ব প্রদান করেছিল ফাহিম স্যার এবং সালাউদ্দিন ভাই। ওনাদের সাথে, ওনাদের প্রোগ্রামের সাথে মিলাই আমি একটা প্রোগ্রাম করি তার ফিটনেস লেভেল ডেভেলপ করার জন্য। প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত। বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি-20 কাপ দিয়ে ফিরবেন সাকিব। আবারও সবুজ ক্যানভাসে সেরা সময়ের সাকিবকে দেখতে স্বপ্ন বুনছেন ভক্তরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 7 মাস পর ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। সাথে এসেছেন নতুন গোলকিপিং কোচ লেস ক্লিফলি। নেপালের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন দুই কোচ। লম্বা সময় পর ফেরার কঠিন পরীক্ষায় শিষ্যদের উপর আস্থা রাখছেন জেমি। অন্যদিকে ভুল ত্রুটি খুঁজে কাজ শুরু করার পরিকল্পনা ক্লিফলির। কোচদের পাশাপাশি ঢাকায় ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। করোনা মহামারী, ফ্লাইট জটিলতা সহ নানা কারণে বাংলাদেশে আসতে দেরি হয়ে গেছে। নেপাল ম্যাচকে সামনে রেখে হেড কোচকে ছাড়াই ক্যাম্প শুরু হলেও এতদিন ইংল্যান্ড থেকেই সব নির্দেশনা দিয়ে গেছেন জেমি। এবার ঢাকা ফিরেই জানালেন নেপাল ম্যাচ নিয়ে পরিকল্পনার কথা। দীর্ঘ বিরতির পর ফুটবলে ফিরবে খেলোয়াড়রা। কাজটা কঠিন হলেও ছেলেদের সাথে কথা বলে সব ঠিক করতে হবে। ফিটনেস টেস্টে যারা উন্নতি করবে তাদের নিয়েই পরিকল্পনা গোছাতে চাই। আপাতত লক্ষ্য নেপাল ম্যাচের জন্য সব রকম প্রস্তুতি নিতে চাই। জেমিডের সাথে দেশে এসেছেন নতুন গোলকিপার কোচ লেস ক্লিভলি। শিষ্যদের সাথে বসেই পরবর্তী করণীয় ঠিক করবেন জেমি, আর খেলোয়াড়দের দুর্বল জায়গা খুঁজে পরিকল্পনা সাজাবেন ক্লিভলি। 8 মাস পর বাংলাদেশে ফিরলাম। এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপই ছিল ভরসা। ওখানে ট্রেনিং নিয়ে আলোচনা হতো, যা যথেষ্ট ছিল না। ক্যাম্পে ছেলেদের সঙ্গে দেখা হবে ভেবে ভালো লাগছে। সামনে 2টি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, সেটি নিয়েই ভাবতে চাই। ওদের দুর্বল জায়গা বের করা সবচেয়ে জরুরি। গোলকিপারের মানসিকতা, টেকনিক্যাল এবিলিটি ও মেজাজ নিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে আগের ম্যাচগুলোর ভিডিও আছে, যা ভুল শুধরে নিতে কাজে লাগবে। ঢাকায় ফিরেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জেমি ক্লিভলির পাশাপাশি তিনিও থাকছেন কোয়ারেন্টিনে। করোনা পরীক্ষা শেষেই যোগ দিবেন অনুশীলনে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।